দেশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এবার থেকে নতুন করদাতারা 3 দিনের মধ্যেই জিএসটি নথিভুক্তকরণ করতে পারবেন। ভারত রাষ্ট্রসংঘকে মজবুত করার পক্ষে হলেও সবসময় তারা পরিস্থিতির গুরুত্ব বিচার করে পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয় না বলে অভিমত প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যতদিন পর্যন্ত একজন সন্ত্রাসবাদীও টিকে থাকবে ততদিন পর্যন্ত ভারতের অভিযান অব্যাহত থাকবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। রোজগার মেলার এই সপ্তদশ পর্ব উপলক্ষে এদিন ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই রোজগার মেলার মাধ্যমে 11 লক্ষেরও বেশি নিয়োগপত্র চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে। নতুন চাকরি প্রাপক ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চাকরি প্রাপকদের সাফল্য আসলে দেশের সাফল্য। আজকের দিনে এই নিয়োগপত্রের মাধ্যমে শুধুমাত্র সরকারি চাকরি তারা পাচ্ছেন না, বরং দেশ সেবার এক অমূল্য সুযোগ তারা লাভ করেছেন। একই উদ্যমে তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। সততা এবং সচেতনতার মাধ্যমে নতুন কর্মপ্রার্থীরা দেশের ভবিষ্যৎ গঠনে নিজেদের ভূমিকা পালন করবেন। গত 11 বছরে দেশ বিকশিত ভারত গঠনের সংকল্পে এগিয়ে চলেছে। এই লক্ষ্যে দেশের তরুণ প্রজন্ম বিরাট ভূমিকা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, উৎসবের মরশুমে নতুন এই চাকরি কর্মপ্রার্থীদের জীবনে নতুন আশার সঞ্চার করবে। इस बार रोशनी का त्योहार दिवाली आप सबके जीवन में नई रोशनी लेकर आया है। उत्सवों के बीच पक्की नौकरी के लिए नियुक्ति पत्र मिलना यानी उत्सवों का उल्लास और सफलता की डबल खुशी। ये खुशी आज देश के 51,000 से अधिक युवाओं को मिली है। প্রধানমন্ত্রী বলেন, যুব শক্তিকে সরকার দেশের প্রধান শক্তি হিসেবে বিবেচনা করেন। তাদের চিন্তা ভাবনাই ভারতের বিদেশ নীতিকে যথার্থ রূপ দিয়েছে। তিনি বলেন, ভারতের কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক মৌ চুক্তির মধ্যেও যুব প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর আগে বিকশিত ভারত যোজনারও সূচনা করেছেন প্রধানমন্ত্রী, যার লক্ষ্য দেশের প্রায় 3.5 কোটি যুবক যুবতীকে চাকরি দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যের বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। এক জনসভায় প্রধানমন্ত্রী ভারতরত্ন কর্পূরী ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রী মোদী বলেন, বিহারবাসীর অপার উৎসাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এবারও এনডিএ জোট সরকার গড়তে চলেছে। বিহারে গত কয়েক বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের এমন কোনো এলাকা নেই যেখানে বিকাশের স্পর্শ পৌঁছয়নি। এর আগে কর্পূরী ঠাকুরের বাসভবনে তিনি এই মহান জননায়কের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, কথা বলেন তার পরিবারের সদস্যদের সঙ্গেও। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার নির্বাচনে 20টি জেলার 122টি কেন্দ্রে 1,302 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গত দিনে 70 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। উল্লেখ্য, 1,761টি মনোনয়নপত্র পেশ করা হয়েছিল, যার মধ্যে 1,761টি মনোনয়নপত্র পরীক্ষার পর বৈধ বলে ঘোষণা করা হয়। পরীক্ষার পর 389 জন মনোনয়ন বাতিল হয়ে যায়। দ্বিতীয় পর্বে ভোট নেওয়া হবে আগামী 11ই নভেম্বর। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, গয়া জেলার গয়া টাউন, রোহতাসের সাসারাম ও কৈমুর জেলার চৈনপুর, এই 3টি কেন্দ্রে সবথেকে বেশি 22 জন করে প্রার্থী রয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, জিএসটি কাউন্সিল জিএসটি নথিভুক্তকরণ পদ্ধতি সরল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সহজে এবং স্বচ্ছতার সঙ্গে তা নথিভুক্ত করা সম্ভব হবে। গাজিয়াবাদে আজ নতুন সিজিএসটি ভবনের উদ্বোধন করে তিনি বলেন, অপ্রত্যক্ষ করের কেন্দ্রীয় পর্ষদ সিবিআইসি এবং সিজিএসটি কে পদ্ধতির পুনর্নবীকরণ করার জন্য কয়েকটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর ফলে কর সংস্কার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে আসবে। মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্তের জিএসটি সেবা কেন্দ্রগুলিকে
আরো বেশি করে করদাতামুখী করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রীমতী সীতারামন বলেন, নতুন জিএসটি নথিভুক্তকরণ পদ্ধতি আগামী মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। এই পদ্ধতিতে আবেদন করার মাত্র 3টি কাজের দিনের মধ্যে ব্যবসায়ীরা নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এই পদ্ধতি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের আউটপুট ট্যাক্স লায়াবিলিটি মাসে 2,50,000 টাকার মধ্যে। মন্ত্রী জানান, হিসেব কষে দেখা গেছে নতুন এই সরলীকৃত পদ্ধতির ফলে 96% নতুন আবেদনকারীর উপকৃত হওয়ার সম্ভাবনা। With the continued reforms, dedication, teamwork, we will now reach new heights in revenue, compliance, and also in service delivery. The next generation of GST reforms will make this system a lot more efficient, equitable, and growth-oriented. So, ultimate goal is to make life easier for the honest taxpayer. If we do that, economic growth and prosperity will surely follow. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহিলাদের আরো বেশি সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি আজ কেরালার এর্নাকুলামে সেন্ট থেরেসা কলেজের শতবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করে বলেন, সমাজ যদি মহিলাদের নেতৃত্বে পরিচালিত হয় তাহলে তা অনেক বেশি মানবিক ও কার্যকর হতে পারে। রাষ্ট্রপতি আরো বলেন, লিঙ্গ ভারসাম্য বজায় রাখার জন্য মহিলাদের সক্রিয় করে তোলা প্রয়োজন। কেরালার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে তিনি বলেছেন, সমাজ অর্থনৈতিক সংস্কারে এই রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রিজার্ভ ব্যাংক রূপান্তরের লক্ষ্যে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে নিরাপদ, গ্রাহক উপযোগী আর্থিক ব্যবস্থা তৈরির স্বার্থে গ্লোবাল হ্যাকাথন হারবিঙ্গা 2025 আহ্বান করেছে। এই ব্যবস্থার লক্ষ্য থাকবে গ্রাহকদের পরিচয় ও তাদের বিশ্বাস অটুট রাখার বন্দোবস্ত করা। এবারের হ্যাকাথনের মূল ভাবনা নিরাপদ ব্যাংকিং, সত্তা, সংহতি ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। ব্যক্তি ও বিভিন্ন সংস্থাকে এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বহুমুখী ব্যবস্থার স্বার্থে রাষ্ট্রসংঘকে আরো শক্তিশালী করা প্রয়োজন। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘকে সব দিক থেকে মজবুত করতে হবে। তিনি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের 80 বছর উপলক্ষে একটি স্মারক পোস্টেজ স্ট্যাম্পের উদ্বোধন করে বলেন, ভারত বরাবরই শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের সপক্ষে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভারত রাষ্ট্রসংঘের বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে থাকবে। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে সবসময় রাষ্ট্রসংঘের ভূমিকা সদর্থক নয়। বিশ্ব রাজনীতির জরুরি বিষয়গুলিকে অনেক সময় ঠিকমতো গুরুত্ব দেওয়া হয় না। সত্যিকারের কোনো সংস্কারের প্রসঙ্গ উঠলে নানা রকম বাধা আসে, অনেক সময় নানা রকম আর্থিক প্রতিবন্ধকতাও তৈরি করা হয়। তার মতে, সন্ত্রাসবাদ সম্পর্কে রাষ্ট্রসংঘের সার্বিক দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ কিছুটা দোলাচল লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে যখন একটি সন্ত্রাসবাদী গোষ্ঠী প্রতিবেশী দেশের মাটি থেকে পেহেলগাঁও কাণ্ডের দায় স্বীকার করে নেয়, তখন নিরাপত্তা পর্ষদের একটি দেশ কি করে সরাসরি সেই দেশের পক্ষে ভোট দেয়? তাদের এই অবস্থান রাষ্ট্রসংঘের বহুত্ববাদী ব্যবস্থার অন্তরায়। ডক্টর জয়শঙ্কর বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সন্ত্রাসে মদতদাতা এবং সন্ত্রাসের শিকারদের একই পঙ্ক্তিভুক্ত করা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা শক্তি ও জাতীয় চরিত্রের সংমিশ্রণ। তিনি আজ আর্মি কমান্ডার কনফারেন্সে দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, অপারেশন সিন্দুর সেনাবাহিনীর সাহস ও সংযমের প্রতীক। তবে যতদিন পর্যন্ত একজনও সন্ত্রাসবাদী টিকে থাকবে ততদিন অপারেশন বন্ধ হবে না। তিনি বলেন, এই অভিযান বুঝিয়ে দিয়েছে এবার থেকে ভারত নিজস্ব শর্তে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। প্রতিরক্ষামন্ত্রী আজ রাজস্থানের জয়সালমীরে সেনা কমান্ডার সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা অংশগ্রহণ করে থাকেন। আলোচ্য বিষয়ের মধ্যে থাকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনা। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ অফ স্টাফ জেনারেল অনিল চৌহান। আজ প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনের মঞ্চ থেকে নমন কেন্দ্র, সৈনিক যাত্রী মিত্র অ্যাপ, উপকরণ হেল্পলাইনের উদ্বোধন করেন। বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী বলেছেন, এবছর জাতীয় একতা দিবসের উৎসব হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিরাপত্তা কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসবেন। দিল্লিতে আজ এই ব্যাপারে প্রারম্ভিক সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানিয়েছেন, এবছরের উৎসবের মূল ভাবনা বহুত্বের মধ্যে ঐক্য, সংহতি ও দেশ গঠনের স্বপ্ন। প্রত্যেককে তিনি জাতীয় সংহতির স্বার্থে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন। প্রতি বছর 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে গুজরাটের একতানগরে এই উৎসব পালিত হয়। এবছর অপারেশন সিন্দুরে অংশগ্রহণকারী বীরদের উৎসবে সম্বর্ধিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 26 অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 127তম পর্ব। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ বার্লিনে বার্লিন গ্লোবাল ডায়ালগের 3য় পর্যায়ে অংশগ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেছেন, ভারত সবসময়ই বাণিজ্য সহযোগীদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করায় বিশ্বাসী। এতে পারস্পরিক
পারস্পরিক বৃদ্ধির পথ সুগম হয়। তিনি আরো বলেন, দেশে বিদেশি কোম্পানিগুলির বিনিয়োগের পরিস্থিতি আরো অনুকূল হয়ে উঠছে। শ্রী গোয়েল এবারের সফরে বিনিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন জার্মান কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। চলতি মাসের 30 তারিখ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত আন্তর্জাতিক রাইস সম্মেলন 2025 শুরু হবে। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ রপ্তানি সংস্থা এপিএডি এর চেয়ারম্যান অভিষেক দেব জানিয়েছেন, গাম্বিয়া, ঘানা, ফিলিপিন্স, নাম্বিয়ার বিদেশমন্ত্রীরা দুদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় 51,000 চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এবার থেকে নতুন করদাতারা 3 দিনের মধ্যেই জিএসটি নথিভুক্তকরণ করতে পারবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।